আমাদের একটা ইচ্ছার জায়গা ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করব, যেটা আরও শক্তিশালী এবং আরও অন্তর্ভুক্তিমূলক হবে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর অনিচ্ছা এবং তারা ডিনাই করার কারণে সেই প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। যদি 5ই আগস্টের রাতের কথা বলি, আপনাদের ওই ভয়াবহ সময়টা সবারই মনে থাকার কথা। সে সময় আমরা শুনছি যে দেশে বিভিন্ন জায়গায় বিদ্রোহের কথা শোনা যাচ্ছিল, বিভিন্ন জায়গায় কুয়ের কথা শোনা যাচ্ছিল, রাজারবাগে গুলির কথা শোনা যাচ্ছিল। দেশের এরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা সিচুয়েশনে একটা দেশ সরকারবিহীনভাবে থাকতে পারে না। সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার গঠন করা। আপনারা যদি দেখেন, সরকার গঠন প্রক্রিয়াটাও যে একেবারে খুব সংগঠিতভাবে বা খুব পরিকল্পিত উপায় হয়েছে তা না। আমাদের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছিল, যদি আপনাদের মনে থাকে, এবং তারপরে সেটা বঙ্গভবনে রেটিফাই করা হয়েছিল। এবং আমাদের রাজনৈতিক দলগুলো এই জায়গায় একমত হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে হতে হবে। এই সকল বাস্তবতা বিবেচনায়, সেই সময়ের বাস্তবতায় যদি আমরা চিন্তা করি, তখন এটা ছাড়া আমাদের আসলে উপায় ছিল না। এবং আমরা যদি সরকারবিহীন এই দেশকে রাখতাম, আপনারা তখন এমনও খবর আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকায় সৈন্য সমাবেশও ঘটছে, বা এরকম গুজব কিংবা বাস্তব অনেক কিছুই হাজির ছিল। তো সেই বাস্তবতায় বাংলাদেশ যেন আরও খারাপ পরিস্থিতি কিংবা গৃহযুদ্ধের দিকে না যায়, সেটা নিশ্চিত করার জন্য এবং দেশের সার্বিক কার্যক্রম, আপনারা জানেন যে কোনো পুলিশ ছিল না, আমাদেরকে রাস্তার ট্রাফিক পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়েছে। ঢাকা শহরের মতো জায়গায় বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল। তখন দেশকে একটা আরও অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। এবং সেক্ষেত্রে যেই স্টেক হোল্ডাররা আছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সিভিল সোসাইটি, সবার সাথে কথা বলে সরকার গঠন করতে হয়েছে। তখন আমাদের একটা ইচ্ছার জায়গা ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করব, যেটা আরও শক্তিশালী এবং আরও অন্তর্ভুক্তিমূলক হবে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর অনিচ্ছা এবং তারা ডিনাই করার কারণে সেই প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান, এটা অনেক আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য, একটু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে যখন এই শব্দগুলো শুনি। একদিকে প্রাপ্তি যেমন আছে, আর একদিকে অপ্রাপ্তি আছে, এবং সব কিছু মিলিয়ে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রাপ্তিটা তো দৃশ্যমান আমাদের সামনে, জুলাই গণঅভ্যুত্থানের পূর্বের বাংলাদেশ আর পরের বাংলাদেশকে যদি খালি চোখে দেখে যে কেউ, সেই প্রাপ্তির হিসাবটা বুঝতে পারবে। আমরা এমন একটা দেশে ছিলাম যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেউ যদি টাকনুর উপরে কাপড় পরে, তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারা হতো, এমনকি সেটা হত্যা পর্যন্ত গড়াতো গেস্টরুম নির্যাতনে। কেউ ফেসবুকে পোস্ট করা তো দূরের কথা, কমেন্ট কিংবা কোনো জায়গায় যদি কারো পছন্দসই রিয়েক্ট না করতো, তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নিয়ে যাওয়া হতো। আমরা দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোন খাদিজাকে কীভাবে 1 বছরেরও বেশি সময় জেলে থাকতে হয়েছে। আমরা আবরার ফাহাদকে দেখেছি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্টের জন্য তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। সেই বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ, এই যেই বাক স্বাধীনতা থেকে শুরু করে যেই নাগরিক অধিকার পাওয়ার যেই একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই গণঅভ্যুত্থান তৈরি করে দিয়েছে, সেটা বিশেষভাবে বলার কোনো প্রয়োজন নেই। তবে আমরা আমাদের এক দফায় যেটা বলেছি যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, প্রথম অংশ তো 5ই আগস্ট আমরা সফল করতে পেরেছি, কিন্তু এই এক দফার যে দ্বিতীয় অংশ, সেটা সফল করার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়াল উদ্যোগের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এখনও হচ্ছে। ফ্যাসিবাদী যেই ব্যবস্থা, সেটা তো একদিনে তৈরি হয় নাই, বা শেখ হাসিনা 16 বছরও তৈরি হয়েছে সেটা আমি বলবো না। সরোয়ার তুষার ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এটার শুরুটা হয়েছে 72-এর সংবিধান থেকে।
এবং সেটা আমাদের যেই সরকারে এসেছে তারা তাদের সুবিধা মতো সেই সংবিধানের পরিবর্তন করতে করতে সেটাকে আরও ৭২-এর সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি বা করতে পারেনি। এবং আমরা যদি ৫ই আগস্টের কথা বলি, সেখান থেকেই তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা শুরু হলো। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে, তখনও জয় পরাজয় আসলে সেরকমভাবে নিশ্চিত হয়নি। শেখ হাসিনা কখন পালিয়ে গেল? ১:১টায় সম্ভবত হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেল। কিন্তু আমরা যতদূর জেনেছি ১১টা বাজে ক্যান্টনমেন্টে আমাদের রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যারা রাজনৈতিক দলগুলো তো দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি, এবং তারা স্বীকৃতি জানিয়ে সেখানে গিয়েছেনও। আন্দোলনের কারণে তাদের যেতে বিলম্ব হয়েছে, কিন্তু সেই মিটিংটা ডাকা হয়েছিল ১১টায়, যখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যায়নি, বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা পালিয়ে যাওয়ার পেছনের যেই কার্যকলাপ বা আমাদের অভ্যুত্থান, আমাদের লং মার্চ গণভবন অভিমুখে, সেটা চলমান অবস্থায় ছিল। যে কোনো কিছু হতে পারতো, আমাদেরকে গুলি করে সেদিন এই লং মার্চকে ব্যর্থ করে ফেলা হতে পারতো। সেক্ষেত্রে চিত্রটা আসলে কি হতো, এই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ আমার জায়গা থেকে এখন মতামত দেওয়াটা বোধহয় শোভনীয় হবে না বা অনেকে পছন্দ করবে না। এবং আমাদের এই গণঅভ্যুত্থানের যে এজেন্সি বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের যে এজেন্সি, সেটা আরও অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের হাতে দিয়ে দেওয়া হলো। এবং সেখানে এক প্রকার অ্যাগ্রি করে আসা হলো। আমি জানি কয়েকটা রাজনৈতিক দল বিরোধিতাও করেছে। তারা সেখানে বলেছে যে ছাত্র নেতৃত্বের সাথে বসা প্রয়োজন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসা প্রয়োজন। তারপরেও সেখানে এক ধরনের মতানৈক্য থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, এবং সেটার ঘোষণাও আসলো। যদিও সম্ভাবনা ছিল সামরিক শাসনের, এবং আমাদের তখনকার বক্তব্যে আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা, সেটাকে সে সময় ভঙ্গ করতে চাইনি, কারণ এর আগের সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের জাতির রয়েছে, এবং সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান আমলের সামরিক শাসনের অভিজ্ঞতা, এবং সবচেয়ে রিসেন্ট রয়েছে ১/১১-র অভিজ্ঞতা। যখন আমার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা হয়, তার নামটা যখন আমরা ঘোষণা করি, এর আগে নাহিদ ভাই এবং আমার একটা কনফারেন্সে কথা হচ্ছিল, তখন তিনিও আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি যদি আসি তাহলে একটাই শর্তে আসতে পারি, সেটা হচ্ছে অথরিটি নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমাদেরকে যেন পেছন থেকে, ওনার ইঙ্গিতটা ১/১১ সরকারের প্রতি ছিল, সরাসরি সেই ১/১১-র মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেওয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভাজন এর একটা বড় কারণ হিসেবে আমি এটাকে মার্ক করতে চাই। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। তবে এখানে আরেকটা জিনিস মার্ক করা প্রয়োজন, যেটা বাস্তবতা। এই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক শক্তি কিংবা এমন কোনো শক্তি যার কাছে খুব স্পষ্টভাবে লিখিত কিংবা ডকুমেন্টেড আছে যে এই গণঅভ্যুত্থানের পরে কী হবে, এমন কোনো শক্তির হাত ধরে কিন্তু হয় নাই। ৫ আগস্ট পর্যন্ত তো আমরা স্পষ্টভাবে বলতে পারি নাই যে এই জায়গায় এই পরিবর্তনগুলো আমরা চাই। তখন বাস্তবতাও এরকম ছিল, এবং তখন এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছিল যে এই প্রস্তুতি নেওয়ার সময়টা এবং এই বোঝাপড়াটা এই গুটি কত ছাত্রের ছিল না। এই বাস্তবতাটাও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা গুম অবস্থায় ছিলাম, আমরা যোগাযোগ করতে পারছিলাম না, ইভেন আমাদের সহযোগীদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না, ফোন বন্ধ করে রাখতে হচ্ছিল। এবং সেই বাস্তবতার কারণেই আমরা ৫ই আগস্টে একটা ঘোষণাপত্র দিতে পারিনি। আমাদের তখন একটা 5 পয়েন্ট রূপরেখা দিতে হয়েছিল, যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার আমরা গঠন করতে চাই, গণহত্যার বিচার করতে চাই, রাজবন্দীদের মুক্তি দিতে চাই, আপনাদের যদি মনে থাকে। সেখানে কিন্তু আমাদের একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল একটা সফল গণঅভ্যুত্থানের পরে, কিন্তু সেটা প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি সে সময়কার বাস্তবতায়। সেটা একটা
আফসোস হিসাবে আমার আছে এবং আমার সহযোদ্ধা যারা ছিলেন তাদের প্রত্যেকেরই আছে। তবে সুসংবাদ হচ্ছে আগামী 5ই আগস্ট, আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। এটা একটা সুসংবাদ। তবে আমরা একটা গ্র্যাজুয়ালিজমের দিকে গিয়েছি 5ই আগস্টের পরে, যে আমরা এই গণঅভ্যুত্থানকে একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে সফল করবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটাকেও আমরা আমাদের ঐকমত্য কমিশন, 11টা সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেটা চূড়ান্ত পর্যায়ের দিকে আছে। এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। সারোয়ার তুষার ভাই যেটা বললেন যে পদ্ধতিটা কি হবে, সেটা কি গণভোট হবে? কোনো রাজনৈতিক দল গণভোটের কথা বলছে, কেউ গণপরিষদের কথা বলছে, যে সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে, কেউ বলছে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া বা তাদের গুডউইলের উপর ছেড়ে দেওয়ার কথা বলছে। তো সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে আশা করি পৌঁছানো সম্ভব হবে এবং যতই আমরা ঐকমত্যে পৌঁছাই, যতই আমরা পেপার ওয়ার্ক করি, দিন শেষে একটা বিষয়ে খুব স্পষ্ট এবং একটা বিষয়ে খুব লেভারেজ থেকে যায়, সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুডউইল, তার যদি গুডউইল না থাকে সে যে কোনোভাবে আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গঠনতন্ত্র হয়েছে, সংবিধান হয়েছে, কিন্তু তারপরে ক্ষমতায় যাওয়া যায় তাদের গুডউইলের কারণে সেটা কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি, যেটা সারোয়ার তুষার ভাই তিনি আরও বিস্তারিত